the most powerful economy, the strongest army. We are science, health, and culture. We are creating a better world. We are discovering new worlds. We are education and sharing. The future is ours. We are the European, and together we are unstoppable. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যে যেখান থেকে ইউরোপ টাইমস দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিয়মিত ধারাবাহিক আয়োজন ইউরোপ টাইমসের ৩৩তম পর্ব। আশা করব যে যে দেশে আছেন সকলেই সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে বাইরে যাচ্ছেন। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী কমিউনিটির বিভিন্ন সমস্যা প্রতিকূলতা তুলে ধরার চেষ্টা করি প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মকে এবং বাংলাদেশের বিভিন্ন সংশ্লিষ্ট মহলে আমরা চেষ্টা করি প্রবাসী যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য আহ্বানের প্রয়াসই আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। দর্শক, বরাবরের মতো আজকেও আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, প্রবাসী অতিথি। দুজনের সাথে আমরা পরিচয় করিয়ে দিই। প্রথমেই আমাদের সাথে যুক্ত আছেন এইচ.এম. রাসেল হাওলাদার, চেয়ারম্যান স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স ও কাসা কুইনা স্পেন সিআইসি গ্রুপ এবং ইকবাল এন্টারপ্রাইজ লিমিটেড এসি বাস সার্ভিসের চেয়ারম্যান। এবং আমাদের সাথে যুক্ত আছেন সিরাজুল ইসলাম, ইতালি প্রবাসী ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই এইচ.এম. রাসেল, আপনাকে স্বাগত জানাই আমাদের ইউরোপ টাইমসের স্টুডিওতে। কেমন আছেন আপনি? স্বাগত জানাচ্ছি আপনাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ইউরোপের স্বনামধন্য সাংবাদিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব রিয়াজুল ইসলাম কাউসার এবং ইউরোপ টাইমের সকল কলাকৌশলী এবং শুভানুদ্যমীদের ধন্যবাদ। আপনাদের এই ইউরোপ টাইমসে অত্যন্ত পরিচিত একটা অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলবো মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইতালি ব্যবসায়ী, ইতালি প্রবাসী ব্যবসায়ী। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমাদের ইউরোপ টাইমস অনুষ্ঠানের আপনাকে স্বাগত জানাচ্ছি সিরাজুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমরা ইনশাল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। আর জি, ইউরোপ টাইমসে আজকের এই অতিথি হিসেবে আমাদেরকে মনোনীত করার জন্য ধন্যবাদ এবং আপনাদের যারা উপস্থিত সহকালে আমার শুভেচ্ছা। জি, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউরোপ টাইমসের ৩৩তম পর্ব। আপনারা কিন্তু আমাদের আজকের অতিথিদ্বয়ের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং কমেন্টস করেও আপনারা সম্পৃক্ত হতে পারেন। আমরা স্ক্রিনের নম্বরটি আছে, তারপরেও আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি 0181-981-4449। এই নম্বরে আপনারা কল করে কথা বলতে পারেন আজকের সম্মানিত দুজন অতিথির সাথে। যে দর্শক, আমরা প্রথমেই আর কথা বাড়াবো না, আমরা কথোপকথনে চলে যাব। আমরা প্রথমেই আলোচনায় যেতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন স্পেন প্রবাসী, স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স ও কাসা কুইনা স্পেন সিআইসি গ্রুপ এবং ইকবাল এন্টারপ্রাইজ লিমিটেড এসি বাস সার্ভিসের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী এইচ.এম. রাসেল হাওলাদার। এইচ.এম. রাসেল হাওলাদার, আমরা প্রথমেই স্পেনের ব্যবসায়ীদের অবস্থা এবং ব্যবসা বাণিজ্য কিভাবে চলছে, আপনি স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান হিসেবে কি মনে করেন যে কিভাবে এই ক্ষতি পোষাতে পারবেন এবং প্রবাসীরা কিভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ জনাব রিয়াজুল ইসলাম কাউসার, আপনি সময় উপযোগী একটা প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জেনে থাকবেন বা আমরা সকলেই জানি, বিশ্ব এক মহা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর ভিতরে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমি বলবো ইতালি, স্পেন, ইংল্যান্ড এবং পর্তুগাল, এই সমস্ত দেশের ব্যবসায়ীরা, যারা টোটালি এই সমস্ত দেশটা টুরিস্ট নির্ভর অনেকটাই, বিশেষ করে পর্যটন নগরীতে যে সমস্ত ব্যবসায়ীরা আছে। আমি যেহেতু প্রবাসী ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিত্ব করি,
আপনি জেনে থাকবেন বিভিন্ন সময়ে বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে অন্য যখন যেখানে দরকার হয়েছে চেষ্টা করেছি যতটুকু প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলার, বিশেষ করে আপনি আপনি আমরা অনেকটাই আপনি আপনি জানা আছে। তো এখানে আমাদের যে ব্যবসায়ীদের ক্ষতি, আসলে এ ক্ষতি লাঘব একমাত্র যদি রাব্বুল আলামিন চায় তাহলেই সম্ভব। তো এটার সাথে যেটা হচ্ছে যে যেখানে যে দেশে যারাই আমরা আছি, ওই দেশের গভর্নমেন্টের যদি আপনি সদিচ্ছা থাকে তাহলে হয়তোবা ব্যবসায়ীরা কিছুটা এটার থেকে পরিত্রাণ পাবে। এখানে ইতালিতে এবং স্পেন, ইংল্যান্ড তিনটা দেশেই গভর্নমেন্ট থেকে কিছু একটা পরিমাণে, যেটাকে প্রণোদনা বলবো, ব্যবসায়ীদের দেওয়া হয়েছে। কিন্তু আসলে আমি যেটা স্পেনের কথা যদি বলি, আমি বলবো যে অনেকটাই শুভঙ্করের ফাঁকির মতো। হ্যাঁ, জাস্ট কেউ পেয়েছে কেউ পায়নি। রিয়াজুল ইসলাম কাউসার, আপনি জেনে থাকবেন গত এক সপ্তাহ আগে আমি কাতালোনিয়া পার্লামেন্টে আমাদের একটা প্রতিনিধি দলের সাথে মিটিং হয়েছিল, জাস্ট এই ব্যবসায়ীদের, আমাদের প্রবাসী ব্যবসায়ীদের মানে দাবি দেওয়া নিয়ে। এখানে যেরকম আমি আপনার মাধ্যমে, ইউরোপ টাইমস এর মাধ্যমে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে আমাদের স্পেনের, আমি ওই সমস্ত আমাদের ভাই বন্ধু বা যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমি বলবো যে বিশেষ করে এর ভিতরে আমাদের স্পেনে ইরেপেভে একটা ট্যাক্স আছে এবং ইবাটা ওমেন্তারের একটা ছিল। হ্যাঁ, এটাকে আমি যে রাজনৈতিক স্পেনিশ মূলধারা রাজনীতির সাথে আছি, হ্যাঁ, সেটা সেই শ্রোতাদান থেকে এটার তুমুল বিরোধিতা করার পরে, প্রতিবাদ করার পরে এটাকে গভর্নমেন্ট, এটা অত্যন্ত আনন্দের আমাদের স্পেনের সমস্ত, এখানে শুধু প্রবাসী না, অন্য যারা ব্যবসায়ী আছে সকলের জন্যই সুসংবাদ যে এটা বর্তমান সাময়িকভাবে এটাকে স্থগিত করা হয়েছে। এবং এটা নিয়ে কাজ চলতেছে। এবং পরবর্তীতে যে ব্যাপারটা এখনো মানে ফাইনালি সিদ্ধান্ত আসেনি, সেটা হচ্ছে গিয়ে যে আপনার আমরা যারা ব্যবসায়ীরা আছি তাদের দোকানের করোনাকালীন সময়ে যেই সমস্ত ব্যবসায়ীদের দোকানগুলি বন্ধ ছিল, তাদের যেন ওই মালিক পক্ষ থেকে তাদের একটা অংশ ভাড়াতে তাদেরকে ছাড় দেওয়া হয়। এটা এখনো ওইভাবে আসলেই মানে পাকাপোক্ত ভাবে হয়নি। অনেক মালিকরাই মানবিক কারণে কিছু একটা ছাড় দিয়েছে। এবং এটার জন্য একটা মানে এখনো তো আসলে করোনা কোন দিকে যায় আমরা কেউ জানি না, একমাত্র গাফুরুর রহিম স্যার, আমরা কেউ জানি না। তো এই জন্য এটা নিয়ে আমরা খুব জোরালো ভাবে আমরা কাজ করতেছি, যাতে ব্যবসায়ীদের অন্তত মানে একটু হইলেও আমরা পাশে থাকতে পারি তাদের। এখানে তো আসলে প্রতিটা যারা ব্যবসায়ী আছে প্রত্যেকটা লোকের অবস্থাই তার যার জায়গা থেকে অত্যন্ত ভয়াবহ। যারা বিশেষ করে চাকরিতে ছিল, এখানে আসলে আবাল বৃদ্ধ বনিতা যেভাবে বলা হয়, এখানে ছোট আর বড় নাই, প্রতিটা ব্যবসায়ী এ ঝড়ের সম্মুখীন হয়েছে। তো এখান দিয়ে আমাদের ব্যবসায়ীরা এ ক্ষতি কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে। আমি একজন ব্যবসায়ী, আমি আমার জায়গা থেকে, আপনি রিয়াজুল ইসলাম কাউসার আপনি জানেন আমি বাংলাদেশে, ইতালিতে এবং অন্যান্য জায়গাতে আমার ছোটখাটো কিছু ব্যবসা আছে। প্রতিটা জায়গাতেই ব্যবসায়ীরা এখানে বা আমাদের এখানে আরেক ভাই আছে সিরাজ ভাই, হ্যাঁ, সেও এটাকে অনুধাবন করবে। এখানে পৃথিবীতে বর্তমান সময়ে যারা ব্যবসায়ী, এই ব্যবসায়ীদের যে ক্ষতি হয়ে গেল, এ ক্ষতি কবে যে পূরণ হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসবো আমরা একটু এই প্রসঙ্গটি নিয়েই, সিরাজুল ইসলাম আপনার কাছে আসবো যে ব্যবসায়ীদের ইতালিতে পরিস্থিতিটা কি, এবং তাদের আমরা স্পেনের সমস্যাগুলো শুনলাম ব্যবসায়ীদের, এবার আমরা একটু ইতালির প্রবলেম গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনি বলবেন যে ইতালিতে ব্যবসায়ীদের পরিস্থিতিটা কিরকম, বা তাদের কোনো প্রণোদনার অবস্থাটা কি, ইতালির সরকার কতটুকু সহযোগিতা করেছে, এবং বাংলাদেশ সরকারের কাছে কোনো দাবি দেওয়া বা কোনো চাওয়ার আছে কিনা, কি বলার আছে কিনা আপনি? সিরাজুল ইসলাম। ধন্যবাদ রেজাউল ভাই আপনাকে। আমরা ইতালিতে যারা অনেক পুরানো, সিরাজুল ইসলাম একটু একটা কল এসছে, একজন কল করেছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। কলার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। কলার।
জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমন অনুষ্ঠানের আয়োজন করছেন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। টাইমস 24-কে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে প্রেজেন্টেশন করছেন। আর কি বলবো, যে পার্সোনালি ভাবে আসলে আপনাদের যে গেস্ট আসছে তাকেও অনেক অভিনন্দন জানাচ্ছি। তো গেস্টের কাছে আমার একটা কোশ্চেন ছিল যে ওনাকে যদি পার্সোনাল ভাবে জিজ্ঞেস করা হয় যে সবাই তো সব রকম ভাবে আসলে সবকিছু প্রেজেন্ট করছে যে আমি এরকম ভাবে জিনিসটা চাই বাংলাদেশকে, হ্যাঁ, তো আমি যদি ওনাকে কোশ্চেন করি সেটা হচ্ছে যে উনি ওনার দিক থেকে বাংলাদেশকে আসলে এখন বর্তমানে মানে কিভাবে দেখতে চান উনি আসলে? বাহ, চমৎকার, থ্যাংক ইউ। দর্শক, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশকে একজন প্রবাসী হিসাবে কিভাবে দেখতে চায়। আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা জি জি, থ্যাংক ইউ। আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। সিরাজুল ইসলাম, আমরা দুজনের কাছ থেকে এই বিষয়টি আলাদা আলাদা ভাবে জানবো। প্রথমে সিরাজুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে আমাদের দর্শক লিনি আফরোজ প্রশ্ন করেছেন যে বাংলাদেশকে একজন প্রবাসী হিসাবে কিভাবে দেখতে চান একজন রেমিটেন্স যোদ্ধা। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আমাদের বাংলাদেশ তো আমরা মাতৃভূমি, এটা তো সবসময় আমাদের প্রধান দিতে হবে। কারণ আমাদের জন্মলগ্ন যেখান থেকে শিকড়, সেই শিকড়কে আমরা কখনো ভুলে যেতে পারবো না। আর এই শিকড়ের টান সারা জীবনই থেকে যাবে আমরা যতদিন বুঝে এই দুনিয়াতে বেঁচে থাকবো। বিদায় আমরা বিদেশে যতই পয়সা কামাই আর যতই ভালো থাকি, যতই কিন্তু আমাদের দেশের জন্য সবসময় একটা প্রাণ একদিকে একটা টান থাকি যায়। আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, আসলে মাতৃভূমির একটা একটা টান এরা সারা জীবনই থাকে। আমরা প্রবাসে যতই কষ্ট করি আর যতই বড় থাকি আর যতই দামি গাড়ি চালাই, কিন্তু আমাদের দেশের মাটিতে আমরা যতটুকুই মানে যতটুকু যে স্থানে আছি ওইটাই আমাদের কাছে অনেক বড় মনে হয় আমার কাছে। রাইট। আর দর্শক, নিশ্চয়ই আপনি শুনলেন আমাদের অতিথি বললেন। আমরা এবার আপনার কাছে ওই প্রশ্নটি রাখতে চাই যে আমাদের যে ব্যবসায়ীদের অবস্থাটা ইতালিতে কি পরিস্থিতি, যদি আমাদেরকে বলতেন। বর্তমানে ব্যবসায়িক আমরা যারা আছি, যারা দোকানে যেমন এই মুদি দোকান যারা করে আর কি, খাবার আইটেমের দোকানটা, আলিমেন্টারি যেটা বলি আমরা ইটালিয়ান ভাষায়, এরা মোটামুটি টুকিটাকি করে চলতেছে। কিন্তু যারা আমরা আরো অন্য অন্য আদার ব্যবসায়িক আছে, যেমন বাজারে ব্যবসা করি আমরা, আরো অন্য অন্য আইটেমের যারা ব্যবসাগুলি করতেছি তাদের জন্য শোচনীয় অবস্থা। যেমন দোকানপাট বন্ধ, ঘরে বসা, ঘর থেকে বের হতে পারছে না। সরকার অনেক ধরনের প্রবণতা ছাড়ছে, কিন্তু অনেকে জানে অনেকে জানে না কিভাবে দোকানদার করবে, কোথায় দোকানদার করবো, কিভাবে করব, কিভাবে ইজে বানাইবে, কোথায় যাবে, এগুলি অনেকেই জানে না। তবে আমি মনে করি, আমি এখন পুরানা মিলানবাসী হয়তো আমি সবাইকে বলি যে যতটুকু পুরানা যারা আমরা আছি, যারা যে যতটুকু নতুনকে সহযোগিতা করা দরকার, আমি মনে করি সবার আগায় আসা উচিত। কারণ হয়তো আমি একজনে জানি আর 5 জন ভাই জানে না। হয়তো আমরা মনে করি যে আমি যদি আরেকজনে বলে দিই হয়তো আমি পাবো না, কিন্তু এটা ভুল। সরকার যখন দিবে সবাইকেই দিবে, কিন্তু অনেকে এটা ফ্লাশ করে না, প্রকাশ করে না, সহযোগিতা করে না। আমি মনে করি একজন প্রবাসী হিসেবে, একজন বাঙালি ভাই হিসেবে একজনের পাশে আরেকজনের দাঁড়ানো উচিত এবং একজনের আনলে 10 জনের এটা বুঝাই দেওয়া উচিত এবং বলা দেওয়া উচিত যে এইভাবে না এইভাবে করলে এটা একটা কিছু না হওয়া সম্ভব। সরকার কিন্তু দিচ্ছে কম বেশি, এবং যারা এটা নিয়ে নড়াচড়া করছে কিন্তু অনেকেই জানে অনেকে জানে না। কিন্তু এগুলি আমি মনে করি যে সকলেরই এটা জানানো দরকার এবং অবগত করা দরকার যে এটা না, এটা সরকার দিচ্ছে, এভাবে না এইভাবে করতে হবে। আমার জানা মতো অনেকেই পাইতেছে, যারা জানে এবং যারা দোকানদারা করতে পারতেছে তারা অনেকেই পাইতেছে। জি জি, এটা আসলে কমিউনিটির যারা আপনাদের মতো প্রবীণ ব্যক্তিরা রয়েছেন, যারা ইতালিতে বিভিন্ন অনেক বছর ধরে আছেন, বসবাস করছেন যুগের পর যুগ, তারা কিন্তু এটা আপনার প্রচারণা করতে পারে এবং যার যার আত্মীয় স্বজন বা এভাবে একটা সার্কেল চেন অর্গানাইজ করলে আমার মনে হয় সবাই উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বলেছেন। আমরা আবার একটু স্পেন প্রবাসীর সাথে কথা বলবো। সেখানে যুক্ত আছেন আমাদের সাথে এইচএম রাসেল হাওলাদার। রাসেল হাওলাদার, আমাদের একজন অতিথি, আমাদের একজন কলার আপনাকে প্রশ্ন করেছেন যে প্রবাসী হিসাবে বাংলাদেশকে কিভাবে দেখতে চান। যদি আপনার কাছে এই প্রশ্নটিও আমরা রাখতে চাই যে আমাদের যে বোনটি কল করেছেন তার উত্তরে আপনি কি বলবেন যে বাংলাদেশকে আপনি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে কিভাবে দেখতে চান। ধন্যবাদ রিয়াজুল ইসলাম কাউসার, ধন্যবাদ আমার ওই বোনকে।
অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। এখানে প্রশ্নের উত্তরটা কি, প্রতিটা সন্তান যেরকম চায় তার মা ভালো থাকুক, দেশ আমাদের মা, দেশ আমাদের মাতৃকার। আসলে আমরা যে যেখানেই থাকি, যে আমাদের মা ভালো থাকুক, এটা আমাদের প্রত্যেকেরই কাম্য। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমার বাংলাদেশকে আমি যেটা দেখতে চাই, আমরা যারা প্রবাসীরা আছি, আমাদের গভর্নমেন্ট, আমাদের দায়িত্বশীল অফিসাররা, কর্মরত অফিসাররা যে যেখানে আছে, যখন একটা প্রবাসী বান্ধব গভর্নমেন্ট হিসাবে দেখতে চাই। আপনি জানেন, জেনে থাকবেন, আমরা অনেক পরিশ্রম করে এখান থেকে আমরা যারা রেমিটেন্স যোদ্ধারা আছি, আপনি যদি মুক্তিযোদ্ধা কাউকে বলেন, তাহলেই আমরা প্রবাসীরা আছি। আমরা দেশের জন্য কাজ করি, আমরা আমাদের অর্থগুলি দেশে পাঠাই। আমরা কিন্তু আমাদের টাকা দিয়ে আমরা এখানে কিন্তু মেজরিটি আমরা যারা আছি তারা এখানে কিন্তু আমরা সম্পত্তি করি না। আর বাংলাদেশ থেকে আমি কোনো গভর্নমেন্টের এগেনিস্টে বলবো না, রানিং গভর্নমেন্ট, এক্স গভর্নমেন্ট, প্রতি গভর্নমেন্টের সময় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চলে যায়। আর আমরা যদি কেউ ভালো দেশকে ভালোবাসি, সেটা আমরা প্রবাসীরা ভালোবাসি। হ্যাঁ, তো আমরা চাই, বাংলাদেশকে দেখতে চাই। আমরা যখন এয়ারপোর্টে নামবো, আজকে আপনি গেলে আপনার হ্যাঁ ভালো ফ্যাসিলিটি পান, আমি পাই বা সিরাজ ভাই, বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য থেকে আসলে বাংলাদেশ তো খুব ঘন ঘন যাওয়া হয়, যদিও আগে থেকে অনেক চেঞ্জ হয়েছে। প্রশ্নটা বলতে গেলে যাওয়া যেটা হয়, তো আমি বাংলাদেশকে দেখতে চাই, হ্যাঁ, যে আমার মা যেরকম ভালো থাকে, আমার দেশ এরকম ভালো থাকুক। আর আমার দেশ তো ভালো থাকবে মায়ের সন্তানরা ভালো থাকবে। হ্যাঁ, ওই সন্তানের দিকে একটা মা, একটা দেশের যারা দায়িত্বে কর্তব্যরত থাকবে, তারা আমাদের প্রবাসীরা তাদের সন্তানকে যেভাবে দেখে ওইভাবে দেখবে। এটাই আমি বাংলাদেশকে দেখতে চাই। আমি ধন্যবাদ, আমার উত্তরটা পেয়েছি। অবশ্যই চমৎকার করে বলেছেন। আমরা রাসেল হলদার আপনার কাছে আরেকটি বিষয় জানবো, যেটা বহির্বিশ্বে আপনি লাল সবুজের পতাকা উড়িয়ে নিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আপনি কিন্তু ওখানকার স্ট্রিম রাজনীতিতে জড়িয়ে গেছেন অলরেডি, আমরা সেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তো এই যে স্পেনের মূল ধারায় রাজনীতিতে আপনি জড়িয়েছেন বা যুক্ত হয়েছেন, এই স্ট্রিম রাজনীতিতে যুক্ত হবার ইচ্ছা এবং এর ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনি কিভাবে চিন্তা করেছেন এবং এটার যুক্ত হওয়ার যে অদম্য ইচ্ছা আপনি পোষণ করেছেন বা যুক্ত হয়েছেন, এটা কেন বা কি ইচ্ছা করে, এবং এই পরিকল্পনাটা কি হবে আপনার অদূর ভবিষ্যতে যে এই স্ট্রিম রাজনীতিতে জড়িয়ে পড়ার? দেখুন জনাব রিয়াজুল ইসলাম কাউসার, সত্যিকার অর্থে যদি আমরা বলি, আপনি একজন ইতালি প্রবাসী, সিরাজুল ইসলাম ভাই আছেন, আমরা যারা প্রবাসীরা আছি, বিশেষ করে ফার্স্ট স্টেপটাই যদি হই, আপনাকে যদি কোথাও একটা স্থানে আমার একজন বাঙালি হিসাবে দেখে, আরেকটা বাঙালির যেরকম শক্তি, সাহস বা মনোবল বেড়ে যায়, এরকম আমাদের প্রবাসীরাও যদি কেউ দায়িত্ব কর্তব্য একটা ভালো স্থানে, আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারবেন আমি ডাইরেক্ট না বলে, যদি থাকে, তাহলে আমাদের প্রবাসীদের অনেক 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 বেশি উপকারে আসে। আমরা যেমন ধরেন ইতালিতে এক কথাই বলতে পারে জাস্ট বাংলাদেশকে সবচেয়ে, স্পেনে এখনো অনেক কমিউনিটিতে, অনেক কমুনে গেলে, অনেক আজুন্তামেন্টো থেকে বাংলাদেশ কোথায়, বাংলাদেশ কে, এটা কি ইন্ডিয়া না পাকিস্তান? বাংলাদেশটা আবার কি, এটা কি খায় না মাথায় দেয়? হাসে। তো আশা করি আমাদের ভিতর থেকে অনেক ভাইরাই এগিয়ে আসবেন মূলধারা রাজনীতিতে। আমাদের দেশের পতাকা আমি যত বড়ই স্প্যানিশ হই, আমি যতই স্প্যানিশ পাসপোর্ট বহন করি, কিন্তু আমি সেই বাঙালিয়া নাই। আমার দেশের মান উজ্জ্বল হবে এবং আমার বাংলাদেশিদের জন্য কিছু করার সুযোগ থাকবে, বাংলাদেশিদের সমস্যাগুলি নিয়ে কথা বলার থাকবে। দেখুন, আমি যদি আমার এই ছোট্ট প্রয়াসেই যদি, কারণ আজকে আমি যা দু চারটা কথা পার্লামেন্টের মেম্বারদের কাছে আমি বলতে পারতেছি সরাসরি, আমার মাঝখানে কোনো লোক লাগতেছে না, আমি বলতে পারতেছি। তো আল্লাহ যদি আপনাদের দোয়া থাকে, আমি যদি ওই পার্লামেন্ট পর্যন্ত যেতে পারি, আশা করি আমি আমাদের দেশের অনেক
সমস্যা নিয়ে কথা বলার সুযোগ আল্লাহ করে দেবেন। এবং আপনারা দোয়া করবেন আল্লাহ যেন গন্তব্যটা স্পেন পার্লামেন্ট পর্যন্ত আমাদেরকে স্থায়ীভাবে করে দেয় ইনশাআল্লাহ। এই আশা নিয়ে ইনশাআল্লাহ। বাহ, আমরাও চাই যে আপনি স্পেনে বাংলাদেশের লাল সবুজের পতাকা পথ পথ করে উড়িয়ে বেড়াবেন এবং আপনি স্পেন পার্লামেন্টে একদিন অবশ্যই পার্লামেন্টারি হবেন এবং বাংলাদেশি প্রবাসীদের পক্ষে কাজ করবেন, এমনটি আমরা প্রত্যাশা রাখছি। আপনার কাছে আর একটা বিষয় আমরা জানতে চাইবো যে এই যে বাংলাদেশে আপনি বেকার যুবকদের জন্য যে কর্মসংস্থার একটা সৃষ্টি করেছেন, যে বিনিয়োগ করেছেন, বড় মাপের একটা বিনিয়োগ আপনার প্রবাসীদের পক্ষ থেকে, আমিও একজন ব্যক্তিগতভাবে প্রবাসী হিসাবে গর্বিত যে বাংলাদেশে একজন প্রবাসী বড় রকমের একটা বিনিয়োগ করেছেন, সেটি পরিবহন সেক্টরে। এই যে পরিবহন সেক্টরে আপনার ইনভেস্ট করার যে একটা অদম্য ইচ্ছে এবং এই যে বেকার যুবকদেরকে যে একটি কর্মসংস্থান করার যে উৎসাহ উদ্দীপনা আপনার মধ্যে কাজ করেছে, এটি তো আপনি বহির্বিশ্বেও করতে পারেন, তো সেটি না করে বাংলাদেশে কেন এই খাতে আপনি বিনিয়োগ করলেন, যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। দেখুন, আমি যদি বলি রিয়াজুল ইসলাম কাউসার, আপনি ঢাকাতে আপনার খুব চলাচল আছে, ইতালি থেকে আপনি জানেন। আমি যে রুটটা চালু করেছি এটাই বাংলাদেশ না, আমি ঢাকা শহরের প্রথম রুট এসি সার্ভিস, যেটা ঢাকাতে এখনো জাস্ট টু পার্টে নর্থ এন্ড সাউথ এর ভিতরে আমার রুটটাই প্রথম। নর্থ এবং সাউথটা যেটা কাভার করে এখানে আপনি জেনে থাকবেন, আপনি যদি বিশেষ করে আমাদের পেজে ঢুকেন, শুধু মানুষের যে একটা আত্মতৃপ্তি, টাকা তো ভাই আমি ইনকাম করব, আমি যেখানেই যাই সেখানেই ইনকাম করব। আপনি একটা মুদি দোকান থেকে সদাই কিনবেন, টাকা দিচ্ছেন, তার সাথে আপনার সম্পর্ক শেষ। আপনি দেখেন আমার কোম্পানি আমি ডেভেলপ করার পরে এখানে মানুষের যে আমি দোয়াটা পাচ্ছি, আমি টাকা ইনকাম ঠিকই করতেছি, যে সবাই আমাকে দোয়া করতেছেন। বাংলাদেশে প্রথম কেউ আমাদের উত্তর এবং দক্ষিণের জন্য এত সুন্দর একটা লাইন চালু করছে, যেটা আমি ওয়ান এন্ড অনলি এখন পর্যন্ত প্রথম। হ্যাঁ, আরো কিছু এসি সার্ভিস আছে যেটা ছোট ছোট রুটে। রুটটা কোন সাইড থেকে, মানে রুটটা যদি একটু বলতেন আসলে ক্লিয়ার আমাদের দর্শকরাও শুনতো। উত্তরা আপনার দৌড়, যেটা ডিয়াবাড়ি থেকে আপনি চিটাগং রোড, চিটাগং রোড, এটা একটা লং একটা রোড। এবং ঢাকা কাবারের যেটা এদিকে আপনার তুরাগ, ওদিকে বুড়িগঙ্গা আমি বলবো, যেটা এই লম্বা রুটটায় আমাদের খুব ভিআইপি শ্রেণীর যাত্রী আছে, যারা এখান থেকে নারায়ণগঞ্জে যাতায়াত করে, ওদিকে আপনি সদরঘাট কোর্টে যাতায়াত করে, মতিঝিল ব্যাংক পাড়াতে যাতায়াত করে, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলি আপনি দেখবেন এদিকে আপনার এয়ারপোর্ট হয়ে যখন মেরুল বাড্ডা হয়ে আমেরিকান এম্বাসি দিয়ে এই সাইটগুলিতে অনেকগুলি ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান এবং মেডিকেল আছে। একটা উবার দিয়ে আসতে গেলে একটা যাত্রীর যেই টাকাটা খরচ হয়, আর আমাদের বাংলাদেশের পরিবেশের প্রেক্ষাপটে খুবই জরুরি ছিল এই অনেক দিনের চিন্তা কল্পনা এবং আপনাদের সহযোগিতা, বাবা মায়ের দোয়াতে আল্লাহ করতে দিচ্ছে। ব্যবসা তো যেখানেই করি ভাই কম বা বেশি একটা ইনকাম করব, কিন্তু আমার এটার সাথে মানুষের দোয়াটা আছে এবং অনেক লোকের কর্মসংস্থান হয়েছে আমার এই ছোট্ট প্রয়াস থেকে। আপনি বিশেষ করে যদি আমাদের ইকবাল এন্টারপ্রাইজের ইসে ঢুকেন, তাহলে দেখবেন মানুষের যে একটা তৃপ্তি, দোয়াটা কি ভাই, একটা মানুষ হাসি মুখে আমাকে কথা বললো, এটাই আমার জন্য দোয়া। অবশ্যই এটাই আমার এই প্রয়াসে আমি এই পরিবহন সেক্টরে বিনিয়োগ করছি ভাইজান। জি, অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই যে আপনার মতো প্রবাসীদের পক্ষ থেকে আরো বিনিয়োগ বাড়বে বাংলাদেশ, তবেই কিন্তু আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ হিসাবে বিনির্মাণের যে প্রয়াসে আমরা প্রবাসীরা যুদ্ধ করে যাচ্ছি, রেমিটেন্স যুদ্ধ, সেই যুদ্ধ আমরা জয় হবে, এমনটি আমরা প্রত্যাশা রাখছি। আমরা আরেকটি বিষয়ে আপনার কাছে আমরা জানতে চাইবো যে করোনা কালে আপনি একজন ব্যবসায়ী হিসাবে ব্যবসায়িক মহলেও কিন্তু আপনি অনেক পদক্ষেপ নিয়েছেন, আমরা সেটা জেনেছি। স্পেনে এবং বাংলাদেশেও আপনার অসংখ্য এই পদক্ষেপ ছিল এই করোনা কালে। সেই বিষয়গুলো যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন, যে আপনারা স্পেনে যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের জন্য এবং তাদের মহল থেকে কি কি উদ্যোগ আপনার স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এবং আপনার ব্যক্তিগত উদ্যোগে যদি
সার্বিকভাবে বাংলাদেশ এবং স্পেন মিলিয়ে আপনাদের করোনাকালীন যে কার্যক্রমগুলো ছিল সেগুলো যদি একটু বলতেন, এবং এই বর্তমানেও আবার সেকেন্ড ওয়েভের যে করোনা আসছে সেই করোনা ধেয়ে আসা করোনাকে আবার কিভাবে আপনারা প্রতিহত করছেন, এবং কিভাবে আবার এই প্রবাসীদের জন্য এবং বাংলাদেশি যারা করোনা এফেক্ট হবে তাদের জন্য কি পদক্ষেপ আপনার রয়েছে আবার পরিকল্পনা? ধন্যবাদ জনাব রিয়াজুল ইসলাম কাউসার। সত্যিকার অর্থে যদি আপনি, আমি বা আমরা শুধু একটু মানবিক দিক দিয়ে একটু চিন্তা করি যে আসলে আমাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য আমাদের কি, দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য আমাদের কি প্রয়োজন। আজকে আমরা যারা দুমুঠো খেয়ে পরে ভালো আছি, আমরা এখনো যদি আমাদের জায়গা থেকে একটু মানুষের পাশে এসে না দাঁড়াই, পরপারে গিয়ে আমরা কি জব দিব? টাকা তো আমাদের কোনো কাজে আসে না। টাকা ছাড়া যেরকম জীবন অতিবাহিত করা যায় না, এরকম টাকা আমাদের কাজে আসে না। এই করোনা কি আমাদের শিক্ষা দিয়ে যায় নাই? এই করোনা কি আমাদের দেশ থেকে বিলিয়নার ট্রিলিয়নার এদের নিয়ে যায় নাই? আজকে আপনার সাথে কথা বলতেছি, আগামীকালকে আমার দেখা নাও হইতে পারে, কথা নাও হইতে পারে। আমার সম্পদ কি আসলেই আমার কোনো কাজে আসবে? অন্তত আমি তো আমার পাশের কিছু লোক, আমার চাচা, ফুপা, খালা, মামা, ভাই, বোন ও আত্মীয় স্বজন এবং পাশের কিছু গরিব লোক, তাদের পাশে তো আমরা অন্তত থাকতে পারি। এই করোনাকালীন সময়ে যদি আমাদের মানসত্ব যদি না জাগ্রত হয়, কবে হবে ভাই? আজকে আমি বস্তা ভরে রেখে দিব, হ্যাঁ আমি অনেক অনেক পয়সার মালিক না, আমি খুব ক্ষুদ্র সীমিত একজন লোক। আল্লাহ আমাকে আমার জায়গা থেকে যতটুকু করতে দিয়েছে, যেভাবে করেছি ওইভাবে করতেছি, এবং আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমার সাধ্য মতো আমার এই প্রচেষ্টা চালিয়ে যাবে। আমার 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 ফ্যামিলিকে এটা অর্ডার দেওয়া আছে, আমি যদি কালকে চলেও যাই, আমার এই যে সমস্ত ফান্ডে আমার মানে কি বলবে আপনার ডোনেশন যাচ্ছে, হ্যাঁ, তো ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে। কারণ কে কখন চলে যায় আমরা কেউ জানি না, কিন্তু আমি থাকতে যদি আমার জন্য, আমার আখেরাতের জন্য আমি কিছু করে না যাই, তো আমার জন্য কে করবে? আমার চেয়ে বড় বকিল আর কি আছে? আমি নিজেই যদি আমি 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 কারোর জন্য কিছু করি না, আমি আমার নিজের জন্য করি। আমি 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 নিজে খেয়ে যদি চেষ্টা করি যে অন্তত আমার আরেকটা লোক একটু ভালো থাকুক, একটু ভালো খাক, এটাই আমি করোনাকালীন সময়েও জনাব রিয়াজুল ইসলাম কাউসার আপনি জেনে থাকবেন, আমি আমার ভাই বন্ধু বা আপনারা যে যেখানে আছেন মোটামুটি অনেকের সাথে যোগাযোগ ছিল, এবং অনেককেই আপনার আপনি এবং আমি গ্লোবাল একটা ইন্টারন্যাশনাল সংগঠনের সাথে আছি, হ্যাঁ, আমাদের মোহাম্মদ আলী সাহেব ইউনাইটেড এভিয়েশন ইউনিভার্সিটির, হ্যাঁ। তো আমরা আসলেই শুধু টাকা দিয়ে হয় না, কথা দিয়ে, স্বাস্থ্য, একটা বুদ্ধি দিয়ে, হ্যাঁ, তো এটা আমাদের সকলেরই এখন করা উচিত। বিশ্ব আমরা জানি না এই পরিস্থিতি আর আল্লাহ আমাদের না মোকাবেলা করুক, এখনই সময় আমি মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর। এই এই প্রেরণা থেকেই আমি মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি, এবং সেটা যেন আমি বলি আমার যেন আল্লাহর জন্য একমাত্র হয়ে থাকে। কারণ একটা সময় আমার দেশের লোকজন আমার এলাকাতে হয়তো বা চিন্তা করতো যে আমি কি দেশে যেটা ভিলেজ পলিটিক্স, গ্রাম রাজনীতি করব কিনা, কিন্তু না, আমি তো আসলে মানে এখানে আমি রাজনীতি করার জন্য এত কিছু দিতে হয় না। আমি যতটুকু আমার প্রয়াস থেকে দিয়েছি আপনি জানেন, এতটুকু আমি একজন ক্ষুদ্র লোক, আমার এই জায়গা থেকে আমি যতটুকু করেছি এর 10 ভাগের 1 ভাগও যদি প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা বা উপজেলা চেয়ারম্যান সাহেবরা করেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো থাকতে পারি, আমরা অনেক ভালো থাকতে পারি। হ্যাঁ, তো এটাই প্রতিটা লোকের কাছে কাম্য যে আজকে দেশ বিদেশে যে যেখানে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা আসেন, এখনো একটু মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ান, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ান, এটাই আমার কাম্য। আমরা যদি একটা বিষয় বলি যে আপনার সেই ছোটবেলা থেকে আজকের এই রাসেল হাওলাদার হিসেবে গড়ে ওঠার পিছনে যে গল্পটা, সেটিতে নিশ্চয়ই এত মসৃণ গল্প নয়, সেটি অবশ্যই একটা স্ট্রাগল, একটি কঠিন পথ পেরিয়ে কিন্তু আজকের এই সাফল্য আপনি পেয়েছেন। সেই সাফল্যের পেছনে
কার অনুপ্রেরণা আপনি বেশি অনুপ্রাণিত হয়েছেন যদি আমাদের দর্শকদের জন্য বলছেন, এবং উদ্যোক্তা বিশেষ করে যারা সৃষ্টি হতে চায় তাদের জন্য আমি মনে করি যে এটা চলার পথের পাথেও হবে তাদের। আমি যদি খুব সংক্ষিপ্ত আকারে বলতে যাই, আমার বাবা এবং মা। প্রতিটা সন্তানের জন্য তার ভালো বন্ধু হওয়া উচিত তার বাবা মা, এবং ওয়ান অ্যান্ড অনলি যেটা হচ্ছে আমার মা। বাবা তো আছেই, যে ছিল আমার সবচেয়ে পরম বন্ধু। আমার মা এখনো জীবিত আছে। হ্যাঁ, প্রতিটা সন্তানই যদি তার, কারণ পৃথিবীতে সবাই আপন জন না, কিন্তু মা কখনো পর হতে পারে না, বাবা কখনো পর হতে পারে না। প্রতিটা সন্তানই যদি তার বাবা মায়ের আদর্শে, বাবা মায়ের সে যেই ফ্যামিলির হোক, সে একটা ফার্মার ফ্যামিলির হোক, সে একটা শিল্পপতি ফ্যামিলির হোক, সে একটা মধ্যবিত্ত ফ্যামিলির হোক, প্রতিটা মা যদি তার সন্তানের আদর্শ হতে পারে, তাহলে তার উন্নতির শিখরে যাওয়াটা শুধু সময়ের ব্যাপার। তার সততা, তার নিষ্ঠা, হ্যাঁ, এবং বাবা মায়ের বাবা মায়ের অবাধ্য হয়ে আজকে পর্যন্ত কেউ কিছু করতে পারে না। আর যদি কেউ করছে সেটা থাকে নাই বাবা মাকে কষ্ট দিয়ে। তো এটা মানে আমার বাবা এবং মায়ের প্রেরণা, এবং আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল, বিশেষ করে আমার স্ত্রী, আমার ছোট ভাই, এরা দুজন আমাকে সার্বক্ষণিক আমাকে যারা সহযোগিতা করেছে। আজকে রাসেল হাওলাদার, আপনি যে কথাটা বলছেন, ঠিক আছে, এটা আসলেই এত মধুর ছিল না গল্পটা। এই গল্পটা এত মধুর ছিল না, এই গল্পটার পিছনে অনেক কাটা ছিল। আজকে আমার ফ্যামিলির সবচেয়ে বিশেষ করে যে আমার ছোট ভাই, হ্যাঁ, আমার ছোট ভাই জাস্ট যে অনেক জায়গাতেই বলে যে আমার মা ভাবি হচ্ছে আমার মায়ের মতো, ভাই হচ্ছে আমার বাবার মতো, হ্যাঁ, এবং আমার ওয়াইফ, হ্যাঁ, বিশেষ করে এই দুইজন, বাবা মার তো দোয়া সবকিছু। এই দুইজন ব্যক্তি যদি আমাকে একদম অনেস্টলি বলতে চাই, এই দুইজন ব্যক্তি, আমার ছোট ভাই এবং আমার স্ত্রী, এরা যদি আমাকে হেল্প না করতো, আমি আজকে এখানে আসতে পারতাম না। আমার অনেকবার মন ভেঙে গেছে, আমি অনেকবার দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি, চলে যাব, থাকবো না, কিন্তু এই দুই ব্যক্তির যাদের অবদান আমার জীবনের সবচেয়ে, বাবা মায়ের দোয়া এবং এই দুই ব্যক্তির অবদান আমার লাইফে সবচেয়ে বেশি। যখন আমি মন ভেঙে গিয়েছে, আমার ভাই আমাকে বারবার সান্ত্বনা দিয়েছে। আমার ভাই আমাকে বারবার মানে আমি ভেঙে পড়ে যাচ্ছি, সে ওই সময়, হ্যাঁ, একটা কথা আছে না, বিপদে আমি না যেন করি ভয়। হ্যাঁ, এটাই তো, বিপদের সময় আমার হাতটা যে ধরেছে আমার ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যাদের অবদান অনেক অনেক বেশি আজকে। আলহামদুলিল্লাহ, তো আল্লাহর রহমতে আমরা সবাই মিলেমিশে আছি, যেটা আপনি পার্সোনাল ভাবে জানতে পারবেন অনেক কিছু, না? আলহামদুলিল্লাহ। এবং একটা যৌথ ফ্যামিলি যেটা বলবো, একে হয় এক, আর একের সামনে আরেকটা এক হইলে হয় 11, যে কথাটা আমার মা সবসময় বলতো। হ্যাঁ, তুমি এক, অনলি ওয়ান, এন্ড তোমার +1 ইকুয়াল 11। হ্যাঁ, এবং যৌথ ফ্যামিলি আজকে আমাদের সমাজ থেকে অনেকটা যেটা বিলুপ্তির পথে, একদম বিলুপ্তির পথে নাই বললেই চলে। আল্লাহর মেহেরবানিতে আমরা জয়েন্ট ফ্যামিলিতে আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জয়েন্ট ফ্যামিলিতে অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব। অবশ্যই। তো আপনার ভবিষ্যতে কি কি কার্যক্রম করার চেষ্টা বা ইচ্ছা আছে? আসলে অনেক কিছু বলতে চাই না, কিন্তু যদি বলি, আমি আমার লাইফের অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রাপ্তি। আপনি জানেন বা জেনে থাকবেন, আমার এতিমখানা চলতেছে। হ্যাঁ, এখানে প্রায় 200-র উপরে বাচ্চা, অলমোস্ট আল্লাহ, আমি কেউ না, আমি সাধারণ একজন খাদেম মাত্র, আমাকে দিয়ে চালাচ্ছে, এবং আরো 5 থেকে 700 বাচ্চা মক্তব। আমার ইচ্ছা হচ্ছে দেশে গণকবরস্থান হয়েছে, হ্যাঁ, এবং আমার খুব ইচ্ছা আছে আপনার ওল্ড হোম এবং একটা দাতব্য, যেটা আমাদের এলাকাতে উন্নত মানের একটা মেডিকেল, যেটা জাস্ট নামে মাত্র, ভিজিটে ভালো ভালো ডাক্তারদের মাধ্যমে পরিচালনা হবে, এরকম। যেমন বিশেষ করে আমার নেক্সট স্টেপ আছে, যেমন উইথিন শর্ট টাইমের ভিতরে আমি শরীয়তপুরের জন্য একটা জাস্ট ডিজেবল লোকের জন্য আমি হুইল চেয়ারের একটা ব্যবস্থা করব, ডিস্ট্রিক্ট ব্যাপী। যেন আমার এলাকাতে প্রথমত আমার জবসা, আমার নড়িয়া, এরপরে আসবে আমার শরীয়তপুর, টোটাল ডিস্ট্রিক্টে আমি চেষ্টা করব কভার করার জন্য। আল্লাহ যদি আমাকে সাহায্য করে, যে ডিজেবল লোকদের চলার জন্য একটা ছোট্ট একটা হুইল চেয়ার হইলে
তাদের চলতে কতটা সুবিধা হয়। আজকে যদি আপনি আমি একটু অসুস্থ হই, মানুষকে সহযোগিতা করার জন্য খুব টাকার প্রয়োজন, কিন্তু সদিচ্ছা থাকলে যদি আপনি এটা থেকে বেনিফিট না নিতে চান, চ্যারিটি করে বাটফারি না করতে চান, তাহলে মানুষকে খুব 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 সহজেই সহযোগিতা করা যায়। আপনি যদি অর্ধেক মানুষের থেকে হেল্প নেন, আমি আমার কর্মকাণ্ডের জন্য আলহামদুলিল্লাহ এখনো আমি কোথা থেকে হেল্প নেইনি, আল্লাহ আমাকে সাহায্য করতেছে। হ্যাঁ, তো সামনে আপনাদের কাছ থেকে সহযোগিতা নেব এবং আমার ফার্স্ট যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে ডিজেবল লোকের জন্য, যেটা আপনি আপনার আর মাদারীপুর ভিআইপি ক্লাবে যেটা চালু আছে। হ্যাঁ, আমি ওখানে অনারেবল মেম্বার, আপনি জানেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, এবং আমি আপনাদের থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আমার শরীয়তপুরে আমি গত মাসে আমি বাংলাদেশে যখন গিয়েছিলাম, আমার ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে, আমার এসপি মহোদয়ের সাথে কথা হয়েছে। তারা দুজন খুব আন্তরিক লোক, খুবই আন্তরিক লোক। তাদের মতো কর্মকর্তা যদি একটা জেলাতে থাকে, ও জেলার লোকজন ভালো থাকাটা খুব সহজ। তারা খুব সহজেই জনবান্ধব, জনগণের জন্য করে। করোনাকালীন সময়ে আমার জেলার এসপি মহোদয় সে তার নিজের জীবনের চিন্তা না করে সে অনেক কাজ করেছে, যেটা মানে আসলে বললে চাটুকারিতে হবে। আল্লাহ আমি দোয়া করি তার জন্য, তাকে দীর্ঘ হায়াত দেখ। বর্তমানে আমাদের যে ডিসি মহোদয় আছে, এবং আমি প্রথম ব্যক্তি করোনাকালীন সময়ে জেলা ভিত্তিক প্রথম হেল্পিং অর্গানাইজেশন শুরু করি ডিসি মহোদয়ের মাধ্যমে, আবু তাহের সাহেবের মাধ্যমে। উনি এখন নাই, নতুন ডিসি এসেছে। নতুন ডিসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, খুব শর্ট টাইমের ভিতরে ভদ্রলোক আমাকে লিস্ট দিবে। হ্যাঁ, আমি এইভাবে জাস্ট আপনার হ্যান্ডিক্যাপ লোকদের জন্য আমি হুইল চেয়ারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার এই প্রচেষ্টাগুলি কবুল করে, এবং শুধু যেন আল্লাহর জন্যই হয়, এটা দোয়া করবেন। শুধু যেন আল্লাহর জন্যই হয়, আমি দেশে কোনো রাজনীতি করার জন্য না। সেটা আমরা অবশ্যই আন্তরিকভাবে কামনা করি যে আপনার মতো চিন্তাটা যাতে করে এই দেশের জন্য এবং দেশের যে মানুষগুলো অসহায় রয়েছে তাদের জন্য এগিয়ে আসে, এমনটি প্রত্যাশা রাখছি। জনাব রাসেল হাওলাদার, অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আপনি দর্শকদের জন্য যদি কিছু বলতেন। আমি দর্শকদের জন্য যারা বলবো, কেউ হয়তো আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার শুভাকাঙ্ক্ষী, দেশ বিদেশে যে যেখানে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, এই করোনাকালীন সময়ে আপনি একটু আপনার মনুষ্যত্বকে, আপনার বিবেককে একটু জাগ্রত করুন। মানুষের পাশে, দূরে কাউকে লাগবে না, আপনার পাশে, আপনার আঙিনার পাশে যারা অসহায় আছে তাদের পাশে একটু দাঁড়ান। এটাই, বেশি কিছু চাবো না। আপনি যতটুকু পারেন আপনার পাশের লোকটার প্রতি একটু খেয়াল রাখুন। এবং আমার যে প্রজেক্ট গুলি চলতেছে এবং চলার উদ্যোগ নিয়েছি, আপনারা আসলে, আমি পাপী, আপনাদের দোয়া তো আল্লাহ কবুল করবে। যেন আপনাদের দোয়াতে আমার এই প্রজেক্ট গুলি আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাকে সহজ করে দেয় এবং সকল বিপদ মুক্ত রাখি, এই দোয়াটা করবেন। এটাই আমার কাম্য। ধন্যবাদ ইউরোপ টাইমস, ধন্যবাদ জনাব রিয়াজুল ইসলাম কাউসার, ধন্যবাদ জনাব সিরাজ সাহেব, ধন্যবাদ সকল কলা কৌশলীকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে আমাদের সাথে যুক্ত হয়ে সময় দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনার যে মানবতার কল্যাণের এগিয়ে যাওয়া এবং আপনার যে স্পেনের যে স্টিম রাজনীতিতে আপনি জড়িয়ে আছেন, সেই রাজনীতিতেও আপনি সফলকাম হন এবং বাংলাদেশের লাল সবুজের পতাকা বহির্বিশ্বে পথ করে উড়িয়ে বেড়াবেন, এমনটি প্রত্যাশা রেখে এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি। দর্শক, আপনারা দেখছিলেন টাইমস 24 টিভির বিশেষ নিয়মিত ধারাবাহিক আয়োজন সাপ্তাহিক ইউরোপ টাইমসের আজকে 33তম পর্ব। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা জানেন প্রতি সোমবার বাংলাদেশ সময় রাত 10টা এবং ইটালি সময় সন্ধ্যা 5টায় অনুষ্ঠিত হয়। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে আমরা বিদায় নিচ্ছি। দর্শক, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা রাখছি। এবং যেই দেশের থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন, এমনটি অনুরোধ রেখে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দাম দিয়ে কিনেছি বাংলা।
কারোর দানে পাওয়া নয়। দাম দিয়ে